আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের নার্সিং রেজাল্ট প্রকাশ 2026 ইতিহাসের সর্বোচ্চ চান্সের রেকর্ড বাই বি ব্রেইনার। সো আমরা আজকে আমাদের সাথে যুক্ত আছে জান্নাতুল মাওয়া। সো আমরা একেবারে সরাসরি জান্নাতুল মাওয়ার থেকে শুনে নিব জান্নাতুল মাওয়া আসলে কোথায় চান্স পেয়েছে, তার বাসা কোথায়, তার মেরিট পজিশন কত ছিল এবং একই সাথে তার মেরিট নাম্বার এবং জিপিএ নাম্বার, এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে মাওয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। কলেজ অফ নার্সিং সেরে ঢাকাতে চান্স পেয়েছি। আমার মেরিট পজিশন ছিল 196 আর জিপিএ নাম্বার ছিল 49.3। আচ্ছা, বিএসসি নার্সিং নাকি? না ভাইয়া, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বাহ, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। সো তোমার জিপিএ কত ছিল? 49.3। 49 পয়েন্ট, মানে 85 আর কি, জাস্ট 1 মার্ক। আচ্ছা, সমস্যা নেই, 1 মার্কের জন্য হয়তোবা তুমি 150 কিংবা হচ্ছে 145-এ যেতে পারতে, বাট প্যারা নাই। আচ্ছা, তো আমাকে একটু বলো যে তোমার আসলে নার্সিং অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, কোথা থেকে শুরু করেছো, তোমার কি উদ্দেশ্য ছিল, নার্সিং এ কনভার্ট হয়েছো নাকি প্রথম থেকেই নার্সিং স্বপ্ন ছিল, এই ব্যাপারগুলো একটু আমাদেরকে শেয়ার করো। জি ভাইয়া, আমি হচ্ছে সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমে আমি অফলাইনের একটা কোচিং এ ভর্তি হয়েছিলাম। তারপরে লাস্টের মুহূর্তে এক্সামের কিছুদিন আগে আমি অসুস্থ হই, আমার ডেঙ্গু জ্বর হয়। তো তারপরে অসুস্থ থাকা অবস্থায় আমি পড়ালেখা চালাইতেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে অনেক বেশি অসুস্থ হয়, দেখা যায় যে আমি বিছানা থেকে উঠে যে টেবিলে বসবো সেই রকম অবস্থা আমার ছিল না। তো তখন বইও পড়তে অত ওরকম ভালো লাগতো না। তো মোবাইলে ক্লাস দেখতাম ইউটিউবে। তো হঠাৎ করে একদিন দেখলাম ইসিয়াম ভাইয়ার জিকে ক্লাস। তো ওয়ান ওয়ান শট ক্লাস ছিল এক্সামের মনে হয় 3-4 দিন আগে। কোন ভাইয়ের ওই ইসিয়াম ওয়ান ভাইয়ার? শটটা ক্লাস, জি ভাইয়া ইসিয়াম ভাইয়ার ক্লাস ছিল জিকে। আচ্ছা, এবছর আমি যত ইন্টারভিউ নিচ্ছি সবাই ইসিয়াম ভাইকে দেখে চলে আসছে। ভাইকে বলতে হবে বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, বল। হ্যাঁ, ভাইয়ের একটা ভিডিও সম্ভবত প্রায় ভাই 63,000 শিক্ষার্থী দেখেছে গত বছরের ওয়ান শট। তো এই কারণে অসংখ্য শিক্ষার্থী আসলে তার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে। যাই হোক, এরপর। ওয়ান শট ক্লাসটা দেখি। জিকে আমি একদমই পারি না, আমার মুখস্থই হয় না, কিন্তু ভাইয়ার ওই দিনের ক্লাসটা দেখার পরে আমার মনে হতেছিল যে আমি যদি প্রথমে মানে অ্যাডমিশন জার্নির প্রথম দিকে ভাইয়ার ক্লাসটা দেখতে পারতাম তাহলে হয়তো বা আমি আমার এই লাস্ট মুহূর্তে এসে তো কষ্ট করতে হতো না, আমি ওই ফার্স্ট টাইমে চান্স পেয়ে যেতাম। আহ, আমি 3 মার্কের জন্য চান্স পাই নাই ফার্স্ট টাইমার। তো সেকেন্ড টাইমে আমি প্রথম দিকে আমি সেকেন্ড সেকেন্ড এন্ড থার্ড টাইমার বিব্রেনের কোর্সে আমি মনে হয় 3 নাম্বার স্টুডেন্ট ভর্তি হই একদম প্রথমের দিকে। হ্যাঁ, তারপরে আমাদের ক্লাস সেকেন্ড টাইমার ব্যাচে। জি ভাইয়া, সেকেন্ড টাইমার ব্যাচে মনে হয় আমি 3 নাম্বার স্টুডেন্ট ছিলাম যে তিন ভর্তি নাম্বার হয়েছিলাম। স্টুডেন্ট, আমি আজকে প্রথম স্টুডেন্ট এবং থার্ড স্টুডেন্ট দুইজনের ইন্টারভিউ নিলাম। যাক, ভেরি গুড। তারপর। তারপরে আমি ক্লাস করি সব। প্রথমের দিকে ক্লাস করতাম তো আসলে পিডিএফ গুলো পড়তে একটু সমস্যা হইতো, সবসময় মোবাইল চোখের সামনে ধরে রাখে। তো এর আগে তো বই পড়ছি, ওইভাবে মোবাইল দেখে পড়ার অভ্যাস নাই। তো ওই জি। অভ্যাসটা হইতে হইতে একটু টাইম। তো দেখতাম যে সবাই অনেক ভালো করতেছে, অনেক নাম্বার পাচ্ছে এক্সাম গুলোতে। তো আমার অনেক জিদ হইতো যে ওরা কিভাবে এক্সাম দেয়, যে ওরা 100-তে 100 পায়, দেখা যায় 5 মিনিট এক্সাম দিয়ে ওরা 100-তে 100 পাইতেছে, কিন্তু আমি পাইতেছি না কেন। পরে ভাইদের ক্লাস করতাম, পিডিএফ পড়তাম। প্রথম দিকে তো বই দেয় নাই, লাস্টের দিকে বই দেয়, মানে কিছুদিন পরে বই দেয়। তো পিডিএফ পড়তাম, ক্লাস করতাম, এক্সাম গুলো দিতাম। আমার এই অ্যাডমিশনের চান্স পাওয়ার পেছনে মূলত প্রিপারেশনের যে এক্সাম গুলা, এই এক্সাম গুলা মেন কারণ ছিল। আমি সবসময় এক্সাম গুলা ফোকাস করতাম, কোনো এক্সাম বাদ দিতাম না, এক্সাম গুলা ফোকাস করতাম। দেখা যায় যে যদি লাইভ এক্সাম নাও দিতে পারতাম তাও আমি প্র্যাকটিস এক্সাম মাস্ট দিতাম। আর লাস্টের মুহূর্ত গুলোতে এসে তো প্রায় 1 মাস আমি শুধু ওই এক্সামের কোশ্চেন গুলাই পড়ছি। এবং যখন আচ্ছা। অ্যাডমিশনে বসি কোশ্চেনটা পাই, তখন আমার মনে হতেছিল যে যদি ব্রিভেনকে সামনে পেতাম তাহলে হয়তো বা সামনে এখন আমি ব্রিভেনকে ধন্যবাদ দিতাম যে আমি কোশ্চেনটা পাওয়ার পরে আমার মনে হতেছে যে আমি এরকম কোশ্চেন এত কমন, হুবহু কমন কিভাবে হয়। ইসিয়াম ভাইয়ার ক্লাস থেকে কমন, চিয়া ভাইয়ার ক্লাস থেকে কমন, বায়োলজি অনেক কমন মানে পড়ছে, এত এটাও একটু কমন। উল্লেখ করা দরকার। বায়োলজি থেকে কমন, মানে আমাদের তো আমি হচ্ছে হচ্ছে তোমার ডিপ্লোমা কাছে যেহেতু সেকেন্ড টাইমার কোর্সে ছিলা, তোমার কাছে তো বই আছে। আমি হচ্ছে প্রথমে ভাবলাম কি এক একটা প্রশ্ন ধরে তারপরে হচ্ছে তোমাদেরকে মানে দেখাই যে এই জায়গা থেকে কমন পড়ছে, পরে দেখি সবগুলাই আমার বইতে আছে। ইভেন আমাদের ওই যে অ্যান্টোমোলজি, মানে সরি, কীটপতঙ্গ সম্পর্কিত যে প্রশ্নটা আর কি, অ্যান্টোমোলজি,
ওইটাও আমি হচ্ছে আমাদের জীবন উন্নততর জীবনধারা ওইখানে ইনক্লুড করে দিয়েছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এই ধরনের মানে বিষয়গুলো আসতে পারে। সো এই এই বছরের যে বইটা, এটা একদম রিভাইজড একটা ভার্সন। সো একটা কম প্রশ্ন আমাদের বাইরে থেকে আসেনি, প্রত্যেকটা প্রশ্ন বই থেকে। এবং আমার মনে হয় যে তোমরা হয়তোবা দোয়া করা উচিত আমার জন্য, যে ভাই এত সুন্দর করে একটা প্রশ্ন বই তৈরি আচ্ছা, করেছেন। আমি এখন কথা বলতেছিলাম যে আমি যখন কোশ্চেনে দেখি যে যে গতির জড়তা নিয়ে একটা কোশ্চেন আসে, চলন্ত গাড়ির থেকে থামলে মানুষ কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, গতির জড়তার এই কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটা দেখার পরে আমি ভাবতেছিলাম যে ভাইয়া কিভাবে জানলো যে কোশ্চেনটা আসতে পারে, বা ভাইয়া কেনই বা মনে হলো যে আসলে এই কোশ্চেনটা আসতে পারে। আমরা কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেনটা ছিল আমাদের হ্যাঁ, প্র্যাকটিস এক্সামে, তারপরে ফাইনাল ফাইনাল মডেল টেস্টে ওই কোশ্চেনটা অনেক কয়বার রিপিট হয়েছে। যে ভাইয়া কিভাবে বুঝলো যে এই কোশ্চেনটা আসবে, ওই কোশ্চেনটাই আসছে আমাদের পরীক্ষায়, মানে ডিপ্লোমা মিডিয়ামের বিজ্ঞান থেকে ওই কোশ্চেনটা আসছে। তো এই কোশ্চেন দেখার পরে অনেক ইজি মনে হয় পরীক্ষাতে। তারপর পরীক্ষা দেই, আমার ভরসা ছিল যে আমি চান্স পাবো। রাজশাহী কলেজে আমার সিট পড়ছিল, ভাই বাইরে, রাজশাহী কলেজের বাইরে বিজ্ঞান থেকে ভাইয়ারা ছিল। তো বের হয়ে আমি ওনাদেরকে বলি যে আমি চান্স পাবো, আপনি দেখেন। আচ্ছা। হ্যাঁ, এটা আসলে কনফিডেন্স, এটা আসলে কতটা ভালো প্রস্তুতি নিয়েছি এটার উপরে কনফিডেন্স। এরপরে এরপরে হচ্ছে তো অবশ্যই পরীক্ষা দিয়ে এসে তোমার টেনশন তো হয়েছেই নাকি? জি ভাইয়া। আচ্ছা, এরপরে যখন চান্স পেলা বা হচ্ছে জানতে পারলা যে এখানে এসেছে, আহ, তখন আসলে ফ্যামিলিকে কিভাবে কি জানিয়েছো, বা তারা কতটা খুশি হয়েছে, এটা যদি একটু বলতে। আসলে নার্সিং পেশাটা এখনো না অনেক মানুষের মধ্যে অনেক খারাপ ধারণা আছে নার্সিং পেশাটা নিয়ে। হ্যাঁ, এরা এরা সবাই খারাপ ধারণা মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এরা অসুস্থ হয়। অসুস্থ হলে তখনই তাদের মনে পড়ে, ইস, দেশে কেন ভালো নার্স নাই, আয় হায় কেন খারাপ সব। কিন্তু তার পরিবারে যদি কেউ চান্স পায়, তখন অনেকে আছে যাদের নাক অনেক উঁচু, তারা হচ্ছে বলে ই নার্সিং নার্সিং। অথচ হওয়া উচিত এমন যে নার্সিং যেহেতু পেশা, একটা গুরুত্বপূর্ণ পেশা, মানব সেবার পেশা, সো এখানে কেউ চান্স পেলে তাকে আসলে অনেক বেশি প্রাইজ করা উচিত। বাট ওই যে মানে অসুস্থ না হওয়া পর্যন্ত আসলে এদের ফিল হয় না যে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাই হোক, তো এটা নিয়ে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা বলতে চাচ্ছিলা? শুরুর দিকে আমি যখন প্রিপারেশন নেই নার্সিং এ, আমি ফার্স্ট টাইমে নার্সিং এ প্রিপারেশন নিয়েছিলাম। তখন আমাকে অনেকে বলতো যে, আমি যেহেতু সায়েন্স থেকে, তো আমাকে বলতো তুমি মেডিকেলের প্রিপারেশন না নিয়ে কেন নার্সিং এর প্রিপারেশন নিতেছো, তুমি যেহেতু সায়েন্স থেকে, নার্সিং আবার মানুষ করে, নার্সিং করলে বিয়ে হবে না ভালো জায়গায়, আর নানান রকম কথা আমি মানুষের থেকে শুনছি। তো আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, ফার্স্ট টাইমে এক্সামও দিছিলাম, তো আমার হয় নাই ওখানে মেডিকেলে। তারপরে সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নেই, প্রথম দিকে আমি কাউকে জানাই নাই, মানে আমার বাইরের মানুষকে জানাই না, আমার ফ্যামিলির মানুষ জানতো, বাইরের মানুষকে আমি জানাই নাই যে আমি আবার নার্সিং এর প্রিপারেশন নিতেছি। তো চান্স পাওয়ার পরে মানুষ যখন জানছে, তখন তারা বলতেছে যে না অনেক ভালো, মানে সবাই আসলে একরকম হয় না, কিছু হ্যাঁ, কিছু এটাও মানুষ ঠিক। থাকে তাদের যারা তাদের জন্য নেগেটিভ আসলে নেই। আমাদের দোয়া থাকবে যেন তারা হচ্ছে বুঝতে পারে। এবং আমরা মনে করি যে প্রত্যেকটা পেশাই আমি তোমাদেরকে শিখাচ্ছি, আমার পেশা যেমন গুরুত্বপূর্ণ, তোমাদেরকে শিখিয়ে নার্স তৈরি করছি সেটাও গুরুত্বপূর্ণ। আবার ডাক্তার যারা হচ্ছেন তারা আরো গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত না আমরা জিনিসটাকে ওন করতে পারছি। যাই হোক, তো যাদের উদ্দেশ্যে বললে তারা যেন হচ্ছে জিনিসটা বোঝে এবং তাদের এই বোধটা হোক। যাই হোক, এর পরবর্তীতে। পরবর্তীতে অনেকে আমি যখন চান্স পাই তখন অনেকে অ্যাপ্রিসিয়েট করলো, বললো যে অনেক ভালো পেশা, অনেক ভালো জায়গায় যাবা, সরকারি চাকরি হয়ে যাবে, তখন আর পিছে ফিরে তাকাইতে হবে না। এর মাঝখানে অনেকে আছে যারা বলে যে না কি করবে জীবনে, চাকরি হবে না, 10,000 টাকা বেতন। তো তাদের কথায় আমি কখনোই কান দেই নাই। আমি ভাবছি যে যখন আমি বেতন পাবো তখন তারাই দেখতে পারবে, বা আমি যখন একটা ভালো পজিশনে যাব তখন তারাই দেখতে পারবে। দেখা যাবে যে তাদের ছেলে মেয়ের জন্য আমার কাছে আশা লাগতেছে যে মা রাইট। তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছিলে আমাদেরকেও একটু বলো। এটা এটা জিজ্ঞেস করবেই, আজ হোক কাল হোক, কখনো না কখনো অবশ্যই জিজ্ঞেস করবে। এবং আমরা সেই পর্যন্তই অপেক্ষা করি, এবং আমাদের ইচ্ছাও যে তোমরা আসলে যারা যারা চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেকেই এক একজন আমাদের পক্ষ থেকে মেন্টর হয়ে যাও। কারণ তোমরা হচ্ছে জানো এখন কিভাবে নার্সিং পেশায় যুক্ত হতে হবে, কিংবা হচ্ছে কিভাবে পড়তে হবে। তো তোমরা তোমাদের কাছে যারাই আসবে একদম দ্বিধাহীন ভাবে প্রত্যেকটা জিনিস বুঝাবা, বলে দিবা। এবং এরপরে যদি আমাদের রেফারেন্স প্রয়োজন হয় সেই রেফারেন্সটা টানতে পারো। যাই হোক, জান্নাতুল মাওয়া, খুব সুন্দরভাবে তুমি আসলে বললে। এবং সর্বশেষ তোমার থেকে একটু জানতে চাইবো যে বিব্রেইনারের সাথে আসলে তোমার ইন টোটাল অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল, বা হচ্ছে তোমার মনে হয়েছে? খুবই ভালো ছিল জার্নিটা। আসলে আমি ভাবতে পারি নাই যে অফলাইন প্ল্যাটফর্মে যেরকম পড়ায় সেগুলো আসলে আমরা সামনে থেকে পড়ি, সামনে থেকে টিচাররা ক্লাস নেয়, পড়া দেখে,
পরীক্ষার কোশ্চেন দেখে পড়া বুঝায় দেয়। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম যে এরকম হইতে পারে আমার আসলে কোনো ধারণা ছিল না। এটা আমার ফার্স্ট টাইম যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কোচিং করছি, এবং ফার্স্ট টাইমে আমার ধারণা খুবই ভালো। আমি এরপরে আমার যারা আসবে বা আমার কাছে যদি কেউ জানতে চায়, বা আমি চেষ্টা করব যে কেউ যদি অফলাইনে, অনেক কোচিং সেন্টার আছে, আমি নাম নিব না, এই সমস্ত কোচিং সেন্টার আছে এগুলোতে ভর্তি হয়ে 10,000, 12,000, 11,000 টাকা দিয়ে ভর্তি না হয়ে যদি বিব্রেনে ভর্তি হও, তুমি ঘরে বসে, তোমার হোস্টেলে থাকা লাগতেছে না, হোস্টেলে থাকাও অনেক প্যারা, তুমি ঘরে হ্যাঁ বসে প্রিপারেশন নিতে পারতেছো। হোস্টেলে থাকতে গেলে তোমার 4 জন 5 জনের সাথে থাকতে হইতেছে, তুমি ঘরে বসে তোমার নিজের বাসায় বসে নিজের পড়ার টেবিলে বসে প্রিপারেশন নিতে পারতেছো বিব্রেনের সাথে। এর হ্যাঁ, আমি থেকে যদি এখানে ভালো একটু কোনো অ্যাড করি কিছু আর যে হয় না। জান্নাতুল মাওয়ার মতো নিজের টেবিলে বসে পড়াশোনা করবা, নিজের টেবিলে বসে প্রস্তুতি নিবা, পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে চান্স পেয়ে এসে বিব্রেইনারে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এই ইন্টারভিউ দিয়ে ফেলবা। সিম্পল, এর থেকে সিম্পল আমার মনে হয় না আসলে কিছু হওয়া পসিবল। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে জান্নাতুল মাওয়া অসংখ্য ধন্যবাদ। তুমি খুব সুন্দর করে সম্পূর্ণ জার্নিটা বা হচ্ছে তোমার অ্যাডমিশন যে ফেজটা সেটা আমাদের সাথে বর্ণনা করলে, এবং এটা আমাদের জানার ইচ্ছা ছিল। এবং তোমার যদি যারা অনুজ আছে বা জুনিয়র হিসেবে যারা সম্প্রতি আমাদের সাথে যুক্ত হবে বা নার্সিং এর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বক্তব্য থাকে। তাদেরকে আমি বলবো যে প্রথম থেকে তুমি যদি পড়াটা পড়ো, ভাইয়ারা যেটা পড়াইতেছে, যেটা এক্সাম দিতেছে, পড়াটা জমায় না রেখে প্রথম থেকে পড়ে ফেলবা। তাহলে শেষের দিকে এসে তোমার কোনো ঝামেলা হবে না, বেশি চাপ হবে না, তুমি শেষের দিকে শুধু রিভিশন দিবা। প্রথম থেকে যদি তুমি প্রস্তুতিটা নাও তাহলে সহজ হবে তোমার এই অ্যাডমিশন জার্নিটা। আর যদি প্রথম থেকে তুমি পড়াটা জমায় জমায় রেখে শেষ দিকে যায় যে আমি বাংলা পড়বো না, ইংরেজি পড়বো না, বিজ্ঞান পড়বো, তাহলে তোমার আসলে শেষ দিকে, অনেকে আছে যারা চান্স পায়, লাস্ট 2-1 মাস পরে চান্স পায়, কিন্তু খুব কম, রেয়ার। এই জন্য প্রথম দিক থেকে যেন সবাই প্রিপারেশনটা নেয়, আমি এটাই বলবো। বাহ, ঠিক আছে। এবং আমি বেশিরভাগ শিক্ষার্থী যারা চান্স পায় বা হচ্ছে সফল হয় তাদের একটাই কথা থাকে যে কন্টিনিউয়াস বা হচ্ছে ধারাবাহিক থাকলে তার পক্ষে আসলে চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে, তোমাকে জি। অসংখ্য ধন্যবাদ। তোমার পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে, এবং তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং রমজানের শুভেচ্ছা ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবার হয়তোবা তোমাদের কলেজ অফ নার্সিং এ যখন আমরা যাব এবং তোমাদেরকে সংবর্ধনা দিব, তখন হয়তো ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু এই আলাইকুম। তো।